নমস্কার সকল দর্শককে আজকের আমার ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। গতদিন আলোচনায় আপনাদের বলেছিলাম যে শুক্র যখন তুলা রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আগামী 6 তারিখ, তখন প্রথম যে নক্ষত্র নিয়ে সে প্রবেশ করবে সেটা চিত্রা নক্ষত্র। তার উপরে একটা আলোচনা অলরেডি হয়েছে। তারপরে স্বাতী নক্ষত্রে তার প্রভাব কি হতে পারে তার উপরেও একটা সংক্ষিপ্ত আলোচনা গতদিন করেছি। আজকে এই গোচরের অর্থাৎ শুক্রের তুলা রাশির গোচরের লাস্ট পোর্শন, যখন বিশাখা নক্ষত্র দিয়ে শুক্র গোচর করবে সেই অবস্থায় তার ফল কি দিতে পারে তার উপর একটা সংক্ষিপ্ত আলোচনা এবং বিশাখা নক্ষত্র সম্পর্কে আলোচনা, যেটা আগেই বলেছিলাম যে নক্ষত্র নতুন আসলে সেটা নিয়েও সংক্ষিপ্ত একটা ব্রিফিং একসাথে করে দেব। তো সেই হিসাবে আলোচনাটা কন্টিনিউ করব আজকে। তো আলোচনা যারা দেখছেন তাদের একটাই রিকোয়েস্ট বলবো, তারা দয়া করে শেয়ার করবেন, প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করবেন, বাট শেয়ার অবশ্যই করবেন। কারণ অনেকেই প্রোগ্রাম দেখতে চায় কিন্তু তারা হয়তো এতটা আধুনিক নন যে তারা সবসময় খুঁজে দেখতে পারেন, বিশেষ করে যদি একটু এজেড মানুষ হয়। সবাইকে বলছি না, তো দয়া করে যদি তাদের একটু শেয়ার করেন তারা দেখতে পারে। তো অনেক সময় ফোন করে বলেন, তখন ব্যাপারটা আর কি যাতে না ঘটে সেটাই আপনাদের কাছে আমার একটা একান্ত অনুরোধ থাকলো। যাই হোক, একদম বেসিক আলোচনায় চলে যাচ্ছি। আগামী 6ই সেপ্টেম্বর, যেরকম আলোচনা আগেই করেছে, আগামী 6ই সেপ্টেম্বর রাত্রিবেলা অর্থাৎ 5 থেকে যখন 6 হবে তখন 12:48 শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে এবং সেখানে থাকবে 2রা অক্টোবর পর্যন্ত, সকাল 9:36 পর্যন্ত থাকবে। এর মধ্যে 23শে সেপ্টেম্বর পর্যন্ত, 23শে সেপ্টেম্বর সকাল 11:32 পর্যন্ত শুক্র রাহুর নক্ষত্রে থাকবে, স্বাতী নক্ষত্রে। 11:32 পর থেকে শুক্র বিশাখা নক্ষত্রে। 23শে সেপ্টেম্বর 11:32 সকালবেলার পর থেকে শুক্র বিশাখা নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে এবং এই নক্ষত্র তুলা রাশির বাকি যে 3টে চরণ আছে সেই 3টে চরণ, অর্থাৎ যদি আপনি নবাংশ ভিত্তিক আলোচনা করেন তাহলে সেটা একদম মকর থেকে পরিষ্কারভাবে আমাদের মীন রাশি পর্যন্ত এই 3টে চরণ আছে, শুক্র অতিক্রম করবে এবং 2রা অক্টোবর সকালবেলা 9:36 শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। বৃশ্চিক রাশিতেও এই নক্ষত্র বিশাখা নক্ষত্রের শেষ চরণ আছে। তো এই শেষ চরণ বিশাখা নক্ষত্রের শেষ চরণ শুক্র যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সেই সময় থাকবে পরবর্তী 3 দিন। সেটা শুক্র স্টে করবে 5th অক্টোবর সকাল 9:54 পর্যন্ত। 5th অক্টোবর সকাল 9:54 পর্যন্ত শুক্র বৃশ্চিক রাশির প্রথম চরণ থাকবে বিশাখা নক্ষত্রে সেই পর্যন্ত। তারপরে শনির অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে। আমি অ্যাজ এ হোল যখন বৃশ্চিক রাশিতে শুক্রের গোচর আলোচনা করব তখন সেটা বলে দেব, কিন্তু আপাতত আপনাদের তথ্যটা বলে রাখলাম। যাই হোক, আগে বিশাখা নক্ষত্র নিয়ে বলিনি। তারপরে বিশাখা নক্ষত্র বৃহস্পতির যে 3টে মেন নক্ষত্র আছে 7, 16, 25, এই 3টে নক্ষত্রের মধ্যে বিশাখা নক্ষত্রের প্রকৃতি একটু ডিফারেন্ট। আপনি বৃহস্পতির নক্ষত্রগুলোকে জাস্ট দেখুন। বৃহস্পতির নক্ষত্রের প্রথম নক্ষত্র, মানে 3টে নক্ষত্রই কিন্তু 2টো করে ঘর জুড়ে অবস্থিত। তার মধ্যে প্রথম যে নক্ষত্র 7 নম্বর, সেই নক্ষত্র রয়েছে মিথুন রাশির একদম শেষ চরণ থেকে কর্কট রাশির প্রথম চরণ পর্যন্ত। আর 25 নম্বর নক্ষত্র রয়েছে কুম্ভ রাশির শেষ 3টে চরণ এবং মীন রাশির প্রথম চরণ। এই দুটো ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু একটা জায়গা টাচ করছে, যেই জায়গাটা বৃহস্পতি আইদার সেখানে এক্সল্টেড থাকে অথবা বৃহস্পতির স্বক্ষেত্র। খুব সহজ ভাষায় বলছি, এইটি একমাত্র নক্ষত্র বিশাখা যেখানে কিন্তু প্রথম তো রয়েছে শুক্রের ঘরে, শুক্রের ঘরের 3টে চরণ, শেষ 3টে চরণ যদি নবাংশ দেখেন তাহলে মেষ, বৃষ এবং মিথুন রাশি, এবং শেষ যে চরণ সেটা হচ্ছে কর্কট রাশি, যেটা বৃশ্চিক রাশিতে ঢুকে বিশাখা নক্ষত্রের লাস্ট চরণ আছে। বিশাখা নক্ষত্রের এখানের যে পোস্টিংটা রয়েছে,
আমি অনেকগুলো হরোস্কোপ বিশাখা নক্ষত্রের দেখেছি, দেখে তারপরে এই মতে আসছি এবং পণ্ডিতদের মত আমার সামনে খোলা রয়েছে, তাদের মতকে কনসিডার করে নিয়ে বলছি বিশাখা নক্ষত্র কিন্তু বৃহস্পতির যে অ্যাজ ইউজুয়াল নেচার তার থেকে কিছুটা বিরুদ্ধ ফল দেয়। অর্থাৎ বৃহস্পতির মধ্যে প্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায়বাদিতা। এটা বৃহস্পতির একটা বেসিক প্রকৃতি। বৃহস্পতি মানে সর্বাধিক মানে একটা রাজসিক প্ল্যানেট এবং তার মধ্যে কিন্তু 30-35% সাত্ত্বিক প্রবৃত্তি আছে, খুব সামান্য তামসিক প্রবৃত্তি আছে, খুব সামান্য, less than 5%। কিন্তু মেনলি রাজসিক প্ল্যানেট, মেটেরিয়াল প্ল্যানেট, আমাদের মেটেরিয়াল গ্রোথ এবং তার প্রসপারিটির জন্য জুপিটার সবসময় প্রবৃদ্ধ থাকে। এবং দেখুন জুপিটারকে পঞ্চম ভাবের কারকতা দেওয়া হয়েছে, পঞ্চম ভাব থেকে আমাদের সামগ্রিকভাবে সমস্ত মেটেরিয়াল ডেভেলপমেন্টকে নির্দেশ করে। সন্তান কারক জায়গাটাও মেটেরিয়াল। তো সেই দিক থেকে বৃহস্পতি অন্তত দশায় বলুন বা দশা ছাড়াও বলুন, বৃহস্পতি সামগ্রিকভাবে জীবনের শুরুর দিকে মেটেরিয়াল গ্রোথ দেয়। শেষের 3-4 বছর বৃহস্পতি কিন্তু আস্তে আস্তে স্পিরিচুয়াল দিকে ইনক্লিনেশন করে। অর্থাৎ আপনার মধ্যে যদি প্রপার নলেজটা সে ইনপিউট না করতে পারে তাহলে স্পিরিচুয়াল নলেজটা আসবে কি করে? নলেজ মানে এটা নয় যে শুধু বই পড়লেন বা কিছু তথ্য সংগ্রহ করলেন, তা নয়। সামাজিক জায়গা থেকেও নলেজ সংগ্রহ করা যায়, সেই ব্যবস্থাও বৃহস্পতি করে দিতে পারে। বাট বিশাখা নক্ষত্র কিন্তু তাদের থেকে একটু ডিফারেন্ট। আমি যখন নক্ষত্র আস্তে আস্তে বলবো আপনারা তার ডিফারেন্সগুলো বুঝতে পারবেন। দেখুন বিশাখা নক্ষত্র হচ্ছে একটা 4 স্টার কনস্টিলিয়েশন, একটা 4টে তারা একসাথে যে নক্ষত্রপুঞ্জ তৈরি করছে সেটা বিশাখা নক্ষত্র। এই বিশাখা নক্ষত্রে যে প্রকৃতি আছে, অর্থাৎ বিশাখা নক্ষত্রের যে আকৃতি, যেটা মহাত্মারা বলে গেছেন, সেটা হচ্ছে একটা তোরণের মতন। আমাদের দেখবেন যে বিভিন্ন পুজোর সময় বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অনুষ্ঠানটার নাম বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা আসবেন সেখানে তাদের ছবি দিয়ে একটা তোরণ মতন বানায়। এই তোরণ কিন্তু এক ধরনের ভিক্টরি, সাইন অফ ভিক্টরিকে নির্দেশ করে। তো বিশাখা নক্ষত্র অ্যাকচুয়ালি সেরকম একটা 4টে নক্ষত্র একটা তোরণের মতন তৈরি করে। কেন বলছি? কারণ এই নক্ষত্রের মানে ছলে বলে কৌশলে আমি 3টে কথাই বলেছি, হ্যাঁ, সাম দাম দণ্ডভেদ, 4টে কথাই বললাম। যেভাবেই হোক সে তার লক্ষ্যের দিকে পৌঁছানোর চেষ্টা করে। এটা এই নক্ষত্রের একটা বেসিক প্রকৃতি। সেই জন্য এই নক্ষত্রকে রাক্ষস গণ দেওয়া রয়েছে। এবং এর যে বর্ণ দেওয়া আছে, বর্ণকে আমরা অনেক সময় এমন একটা শব্দ ইউজ করি যে শব্দটা আজকালকার দিনে ঠিক ব্যবহার করা যায় না, একটু ডিফামেটিভ ওয়ার্ড, সেটা হচ্ছে স্লেচ্ছ। কিন্তু অ্যাকচুয়ালি স্লেচ্ছ কথার অর্থ হচ্ছে প্রত্যেকটা জায়গার তো একটা এথনিক ভ্যারাইটি থাকে। আমাদের দেশ অনেক বড় দেশ, তার প্রচুর এথনিসিটি আছে, বিভিন্ন বিভিন্ন প্রকৃতির মানুষ এত বড় দেশে বসবাস করে। কিন্তু দেখবেন প্রত্যেকেরই একটা আলাদা আলাদা করে ডোমেইন আছে। অর্থাৎ সাউথ ইন্ডিয়ায় যারা বসবাস করছেন তাদের প্রকৃতি একরকম হয়, নর্থ ইন্ডিয়ায় প্রকৃতি একরকম হয়। তো বা ভারতবর্ষ ছেড়ে অন্যান্য দেশে চলে যান আপনি, চীন, জাপান, রাশিয়া, যে কোনো দেশে চলে যান, তাদের প্রকৃতি দেখবেন আলাদা হয়ে যাবে। এই যে প্রকৃতিগত আলাদাটা, যে কোনো একটা জায়গায় বসবাসকারী মানুষের মধ্যে একটা কমেন্সালিটি থাকে, এক ধরনের একাত্মতা থাকে। আমার মনে করুন এই ওয়েস্ট বেঙ্গলে যারা বসবাস করছেন তারা মোর অর লেস একটা কাছাকাছি প্রকৃতির মানুষ। এখানে দেখবেন অনেক সময় অনেক পুরুষ ধরে অনেক ভাষাভাষী অন্য ভাষার মানুষ বসবাস করছেন, কিন্তু সেও না বাঙালি কালচারে কনভার্ট হয়ে গেছে। এটা একটা নর্মাল প্রকৃতি। আমরাও যদি অন্য কোনো জায়গায় গিয়ে থাকি, আমরাও সেখানকার কালচার অ্যাডপ্ট করে হয়ে যায়। এটার জন্য কারোর কোনো প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি হয়ে যায়। এদের বলা হয় অ্যাকচুয়ালি আউটকাস্ট। এই নক্ষত্রের আউটকাস্ট মানেটা কি? আউটকাস্ট শব্দটাকে অনেকভাবে ব্যবহার করা যায়। আমি এতগুলো কথা এই কারণে বলছি, জিনিসটা খুব ভালো করে শুনবেন। এই নক্ষত্রের এমন একটা প্রবৃত্তি থাকে যে সবসময় তার সীমানার মধ্যে থেকে এমন কিছু কাজ করবার চেষ্টা করে যেটা সেই সীমানার মধ্যেই শুধুমাত্র পরিব্যাপ্ত থাকে না। অর্থাৎ শুধুমাত্র সেই সীমানাটাকেই
ডিটারমাইন করে না, সেই সীমানার বাইরেরও এমন কিছু কাজ করে ফেলে যার ফলে সীমানার লোকেরা তাকে আইডেন্টিফাই করতে পারে না যে ইনি কি অ্যাকচুয়ালি এই ডোমেইনের মধ্যে বসবাসকারী মানুষ না এই ডোমেইনের বাইরে বসবাসকারী মানুষ। এই কারণে আউটকাস্ট ব্যবহার করা হয়। খুব মন দিয়ে শুনবেন, শুক্রের ঘরে অবস্থানকারী শুক্র অ্যাকচুয়ালি এমন একটি ডেমিগডস, এমন একটি প্ল্যানেট যে কিন্তু সবসময় তার যা প্রকৃতি সেটা আমাদের অর্থাৎ সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের যা প্রকৃতি হয় তার থেকে ডিফারেন্ট হবে। তার ঘরে অবস্থানকারী নক্ষত্র দিয়েছে, বৃহস্পতির নক্ষত্র দিয়েছে, দিয়ে তাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। এবং নক্ষত্রটা কোথা থেকে দিয়েছে? আপনি যদি একটা ঘরের স্প্যান 30 ডিগ্রি দেখেন তাহলে দেখবেন যে সেই ঘরের মোটামুটি 20 ডিগ্রি মানে 2/3 পাস করে গেছে। একটা মানুষের বয়স যদি আমি ধরে নিই 90 ইয়ার্স, তাহলে 60 বছর পেরিয়ে যাওয়ার পরে তাকে দিচ্ছে বিশাখা নক্ষত্র। তার মানেটা কি? প্রথম দিকে তুমি যাই করো কিন্তু পরের দিকে তাকে একটা কন্ট্রোলিং পাওয়ার দিয়েছে বৃহস্পতির নক্ষত্র। কিন্তু এখানেও গন্ডগোল আছে। আমি তুলার ঘরকে দেখবেন আলোচনা করার সময় বারবার বলি যে তুলার ঘরের র্যাপিডিটি অর্থাৎ গতিশীলতা অনেক বেশি, কারণ শুক্র তার সম্পূর্ণ নেচারটা এখানে পরিব্যাপ্ত করতে পারে। আপনি বৃষের ঘরে দেখুন, বৃষের ঘরের প্রথম 3টে নবাংশ রবির দেওয়া আছে, যদিও সেটা রাক্ষসগণ কৃত্তিকা নক্ষত্র, কিন্তু রবি মনে রাখবেন, রবি কাউকে কোনোদিন মাথা তুলতে দেবে না। রাজা সবসময় বসই থাকবে, তার কথাই শেষ কথা হবে। পরের 4টে যে চরণ আছে নক্ষত্রে সেটা চন্দ্রের নক্ষত্র। তো চন্দ্র কি করবে? চন্দ্র যতই আপনাকে আবেগ দিক, ভেসে যাওয়ার জায়গা দিক, চন্দ্র কিন্তু কোনো সময় উচ্ছৃঙ্খল নয়। চন্দ্র আবেগপ্রবণ, ইমোশনাল, বাট উচ্ছৃঙ্খল নয়। শুক্র কিন্তু উচ্ছৃঙ্খল, ইমোশনটা অনেক বেশি, প্যাশন, অবসেশন থাকে। চন্দ্রের মধ্যে কিন্তু ইমোশন থাকে, ভালোবাসা থাকে, গভীর মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, হিউম্যানিটি থাকে। শুক্রের মধ্যে কিন্তু সেই জায়গাটা কম্পারেটিভলি কম থাকে, কিন্তু প্যাশন, ইমোশনটা বেশি থাকে। তারপরের যে 2টো চরণ আছে সেই 2টো চরণ আমার মঙ্গলের নক্ষত্র। তার ফলে শুক্র সেখানে তার যে বেসিক নেচার তাকে আটকে রাখা হয়েছে। তার একটা কারণ, সেই রাশিটা হচ্ছে পৃথ্বী রাশি। সেখানে সে যাতে বেশি পরিমাণ মোবিলিটির মধ্যে না চলে যায় তাকে আটকে রাখা হয়েছে সেখানে। কিন্তু শুক্রের ঘরে সেটা নেই। চিত্রা নক্ষত্রের প্রথম 2টো নক্ষত্র পর প্রথম 2টো চরণ ব্যতি রেখে বাকি যে 7টা চরণ আছে তুলা রাশিতে, সেই 7টা চরণই মানে প্রথমটা তো রাহু, সেখানে আলাদা করে বলার কিছু নেই। বৃহস্পতির নক্ষত্র পরেরটা হওয়া সত্ত্বেও তাকে এমন কিছু গুণ দিয়ে দিয়েছে, তো সেই গুণটা শুক্রের যে অ্যাবারেশন সেটাকে পরিব্যাপ্তি করতে অনেকটা সহায়তা করে। আপনারা দেখবেন যাদের জন্ম মোটামুটি 84 অনওয়ার্ডস, মানে 84 সালের মাঝামাঝি বা শেষের দিকে হয়েছে, যাদের শনি দেখবেন বিশাখা নক্ষত্রে আছে, আমি শুধু এইটুকু হিন্ট দিলাম, তাদের ক্যারেক্টার আপনারা জাস্ট শুধু দেখবেন। এবং বৃহস্পতির মানে কনজুগাল পজিশন থাকবে কিন্তু নিজের জায়গায়, নিজের ঘরে, স্বক্ষেত্রস্থ। ইভেন 85 সালের প্রথম দিকেও বৃশ্চিক রাশি থেকে ঘুরে আবার তুলা রাশিতে কিছুটা 2-2.5 ডিগ্রির মতো শনি ঢুকবে। সেই জায়গায় যাদের জন্ম হয়েছে সেই সমস্ত জাতক জাতিকাকে একটু পর্যবেক্ষণ করবেন। তাদের মধ্যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর রিজেম্বলেন্স পাবেন। আমি হিন্ট দিয়ে দিলাম আপনাদের। যাই হোক, এটা 4 স্টার কনস্টিটিউশন বিজয় তরুণকে করে, অর্থাৎ সে মানুষ যেভাবেই হোক না কেন নিজের মানে বিজয় ধ্বজ সে কিন্তু নিয়ে চলার চেষ্টা করবে। তাকে কেউ গুরুত্ব দিক বা না দিক, সে তার নিজের কথা বলতেই থাকবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করেই ছাড়বে বাই এনি হুকস অ্যান্ড ক্রুকস। আচ্ছা, এর যে উপাদান যার সাথে যুক্ত সেটা কিন্তু অগ্নি। অগ্নি দেখবেন, অগ্নির যে ফ্লেমটা থাকে না, ফ্লেমটা ওপর দিকে ওঠে সবসময়। অর্থাৎ এ জাতীয় মানুষ যেভাবেই হোক না কেন, যার নৈতিকতা অনৈতিকতা যেরকমভাবেই হোক, সে মানুষ কিন্তু ওপর দিকে ওঠার চেষ্টাই করবে। আগুন কি করে? আগুন যতক্ষণ দাহ্য বস্তু থাকে
সে কিন্তু দেখে না দাহ্য বস্তুটা কি, সেটা কোনো দামি বস্তু না সেটা কোনো সাধারণ কোনো বস্তু, কিছু নয়। সে যতক্ষণ দাহ্য বস্তু পাবে ততক্ষণ সে জ্বলতে থাকবে এবং তার ফ্লেম ওপর দিকে উঠতে থাকবে। তো এই জাতীয় মানে নক্ষত্রের, এই বিশাখা নক্ষত্রের মধ্যে সেটা আছে, যেটা আমি বললাম, ছলে বলে কৌশলে সে ওপর দিকে উঠবে। তার জন্য যদি কারো স্বার্থহানিও করতে হয়, সেটা কিন্তু বিশাখা নক্ষত্র পিছপা হবে না সেটা করতে। আমাদের ব্রহ্মদেবকে যুক্ত করা রয়েছে এর সাথে। তো যে কোনো জিনিসের সৃষ্টি বা নির্মাণের সাথে যুক্ত রয়েছে, কিন্তু সব নির্মাণই সবসময় এমন হয় না যে সেই নির্মাণটা খুব বেশি সমাজের পক্ষে হিতকারী হতে পারে, আবার হতেও পারে, দুটোই হতে পারে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে যে নির্মাণ হয় না, সেই নির্মাণ নদীর একটা কূল ভেঙে যেরকম আরেকটা কূল তৈরি হয়, বা নদীর দুকুল ভাঙছে, যে বিস্তৃত পলি যেটা যাচ্ছে, সেই পলিটা গিয়ে কোথাও যখন নদীর জলের গতিবেগ কমে যাচ্ছে তখন সেখানে গিয়ে চড়া পড়ছে, অর্থাৎ সেডিমেন্টেশনটা তো কোথায় গিয়ে ঘটবে একটা, সেই জাতীয়ভাবে তৈরি করে। অর্থাৎ কোনো কিছুকে ধ্বংস করে, ডিস্ট্রয় করে আরেকটা জিনিসের সৃষ্টি হয়। এই নক্ষত্রের মধ্যে কিন্তু একটা থ্রেশহোল্ড আছে, অর্থাৎ এই নক্ষত্রের শুরু হচ্ছে কোথা থেকে দেখুন, মেষ রাশি থেকে, অর্থাৎ কালপুরুষের প্রথম ঘর থেকে এই নক্ষত্রের শুরু হচ্ছে। এই নক্ষত্রের মধ্যে একটা থ্রেশহোল্ড কোয়ালিটি আছে এবং শুরু থেকে। তো সেই হিসাবে আপনাদের বলছি, মানে চারটে নবাংশের চারটে ঘরকে কিন্তু নিয়ে নিচ্ছে, প্রথম চারটে ঘরকে, মেষ থেকে কর্কট। সেই কারণে এই নক্ষত্রের মধ্যে সামনে যদি কোনো প্রতিপক্ষ আসে বা একে যদি অপোজ করা হয়, এবং এই জাতক জাতিকার যদি মনে হয় যে না আমার এটাকে ইগনোর করে এগিয়ে যাওয়া উচিত, তাহলে কিন্তু তার ছকে যদি সেই প্রকার শক্তি থাকে, প্ল্যানেটের যদি সেই শক্তি থাকে, সে এগোবেই। প্ল্যানেটের শক্তি যদি নাও থাকে, তার মস্তিষ্কে অন্তত এই কথাটা বারবার উঠবে যে না আমার এগোনো দরকার আছে, আমি এনিহাও এগোবো। এটা কিন্তু তার মাথায় সবসময় ঘুরবে। যে পশু এর সাথে যুক্ত রয়েছে সে আছে সিংহ। সিংহের প্রকৃতি আমি অনেকবার বলেছি। সিংহ কি করে? সিংহ এক জায়গায় চুপ করে বসে থাকে। রাজা কখনো কোনো কাজ করে না, রাজাকে কাজ করে খেতে হয় না কোনো দিন সকালবেলা। আমরা যারা চাকরি করি, ব্যবসা করি, বা যে যেরকম কাজের সাথে কিছু তো আমাদের করতে হয় সংসার চালাতে গেলে, রাজাকে কিছু করতে হয় না, শিকারও ধরে খায় না, কিন্তু তবুও সে রাজা, কারণ তার অ্যাটিটিউডে সে রাজা। তাকে সবাই মেনে নিয়েছে যে আপনি রাজা, আপনার ভরণ পোষণের দায় আমি নিয়ে নেব। আমি এই নক্ষত্রের জন্মগত বহু জাতক জাতিকাকে দেখেছি যে এদের না ভরণ পোষণ ঠিক হয়ে যায়, বা এরা যে প্রকৃতির কাজ করে সেই কাজটা দিয়ে একটা সংসারকে চালানো সম্ভব হয় না অনেক সময়। আমি কিন্তু এটা বলছি না যেটা সকল ক্ষেত্রে, কিন্তু কেউ না কেউ এদের ঠিক চালিয়ে দেয়। অনেক সময় দেখা যায় যে এরা মানে যদি মেল ক্যারেক্টার হয়, মেল ক্যারেক্টার হলে সব থেকে গণ্ডগোলের হয়, কারণ এরা কিন্তু অন্যের অর্থ বা অন্যের পরিশ্রম করে আর্ন করা অর্থের ওপরে এদের মধ্যে একটা লোভ থাকে, এক ধরনের গ্রিডিনেস থাকে, রাক্ষসগন্ত। রাক্ষসের লোভ সবসময় বেশি থাকবে। রাক্ষসের সব থেকে বড় লোভ হচ্ছে দুটো জিনিসের। সে অমর হওয়ার চেষ্টা করে সবসময়। প্রত্যেকটা রাক্ষস দেখবেন বিভিন্ন দেবদেবীর যখন আরাধনা করেছে, তারা প্রথম যেটা চেয়েছেন আমাকে অমর করে দেয়, অর্থাৎ সৃষ্টির বিরুদ্ধে কোনো চাওয়া। আর নাম্বার 2 হচ্ছে সে যেটা চায় সেটা হচ্ছে তার যৌবন দীর্ঘদিন বজায় থাক। শুক্রের সাথে রিজেম্বলেন্সটা দেখুন এই নক্ষত্রে। আমি অনেক দিন আগে উদাহরণ দিয়ে বলেছিলাম যে আমাদের এই সিরিয়াল যেগুলো হয় সেগুলো অনেক সময় দৈত্য দানবকে একটা মানে এটা হচ্ছে একটা আইডেন্টিক্যালি মানুষকে বোঝানোর জন্য তাকে একটু বিচ্ছিরি করে দেখানো হয়, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। মানুষের গুণ দ্বারা নির্মিত হয় তার তার প্রকৃতি। আমাদের প্রত্যেকের মধ্যেই দানব আছে, কারণ ভগবান বলেছেন হয় সাত্ত্বিক হবে বা সাত্ত্বিক হবে না, তার মানে তুমি তামসিকই হবে আলটিমেটলি। তো সাত্ত্বিক আমরা কেউ নই এ যুগে বসবাসকারী, মানে কেউ নই বলাটা হয়তো আমার খুব বড় উদ্ধত্ত হয়ে যাবে। খুব সংখ্যালঘু মানুষ আছেন যারা প্রকৃত সাত্ত্বিক, খুব সংখ্যালঘু, কলিযুক্ত, কিন্তু অধিকাংশ মানুষই তার মানে রাক্ষস। মানে তার মধ্যে কিন্তু সেই প্রকৃতি আছেই, সেই রিপুর প্রকৃতি আছেই। সেটা আইদার অবদমিত থাক, সে
তার শিক্ষা দীক্ষা এগুলোর জন্য সে ব্যাপারটাকে সমাজকে সে চায় যে একটা তার মধ্যে কিছু সৎ গুণ আছে, সেই জন্য সে সমাজটাকে শৃঙ্খলাবদ্ধ রাখতে চায়। যাদের মধ্যে সেটা নেই তারা সেটাকে চূড়ান্ত স্বেচ্ছাচার করবে। তো মেল টাইগার অর্থাৎ লায়ন যুক্ত রয়েছে এর সাথে, এবং লায়নের প্রকৃতি হচ্ছে সে সবসময় কাজ না করে শুধু ডাইরেকশন দিয়ে এক ধরনের বসিং অ্যাটিটিউড করে কাজ করা তার মধ্যে প্রবৃত্তি থাকবে। যে পক্ষী এর সাথে যুক্ত রয়েছে বার্ড, সে হচ্ছে আমাদের চিল অর্থাৎ শিকারি পাখি। এবার দেখুন কত ওপরে থাকে, কিন্তু তার নজরটা কোথায় থাকে দেখুন, অনেক নিচে। শুধু নিচে নয়, নোংরা জায়গায়। অধিকাংশ ক্ষেত্রেই সে কিন্তু ভাগাড় থেকেই তার খাদ্য সংগ্রহ করে। তার মানে বুঝতে পারছেন তো, বৃহস্পতির নক্ষত্র হওয়া সত্ত্বেও এর মস্তিষ্ক মানসিকতা খুব নিচ থাকবে, প্রয়োজনে, সবসময় নয়। যদি প্রয়োজন পড়ে এ কিন্তু সেই পন্থা পদ্ধতি অবলম্বন করবার চেষ্টা করবে এবং সেখানে নেমে যাবে নিজেকে, নামাতে কিন্তু সে পিছপা হবে না। যে বৃক্ষ এর সাথে যুক্ত রয়েছে সে হচ্ছে নাগ বৃক্ষ। নাগ বৃক্ষের প্রকৃতি হচ্ছে এর সাথে প্রচুর ঔষধি গুণও রয়েছে। শুক্রের সাথে আমি বারবার বলেছি, শুক্র কেমিক্যালসের সাথে যুক্ত, শুক্র আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত, শুক্র মডার্নাইজেশন সাথে যুক্ত। এই নক্ষত্রের মধ্যেও পুরনো প্রাচীন পন্থা ট্রেডিশনাল যে আসপেক্ট আছে, একে এক ধরনের ইগনোর করার মানসিকতা থাকে। খুব নাস্তিক নক্ষত্র, খুব নাস্তিক। তার কারণ শনির দশা এই নক্ষত্রে জন্মগত জাতক জাতিকা মোটামুটি তার 1 বছর বয়স থেকে 35 বছরের মধ্যেই তার শনির দশা কমপ্লিট হয়ে যায় এই নক্ষত্রে জন্মগ্রহণকারী মানুষের। তার ফলে তার জীবনের একটা অ্যাবারেশন আসবেই। এই নক্ষত্রের মানুষকে কেউ প্রথমে চিনতে পাক বা কেউ পরে চিনতে পাক, কিন্তু কোনো এক সময় যখন আইডেন্টিফাইড হবে তখন বোঝা যাবে যে একটা সাধারণ মানুষের থেকে একটু ডিফারেন্ট আছে, কারণ এর দশাটাই উল্টো আছে। ভগবানও পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু পুনর্বসু নক্ষত্রে পুনঃস্থাপনের সাথে যুক্ত আছে, ধর্মের পুনঃস্থাপনের সাথে যুক্ত আছে। সেই নক্ষত্রের প্রকৃতি আপনি সেখানেও বলতে পারেন, সেখানেও তো শনির দশা আপনি পেয়ে যাবেন তাড়াতাড়ি, কিন্তু সেই শনির দশার সাথে এই শনির দশার আকাশ আর পাতাল ডিফারেন্স আছে। যাই হোক, সেটা এখানকার আলোচ্য বিষয় নয়। তো এর মধ্যে নাগবৃক্ষের মধ্যে যেরকম খারাপ জায়গাও আছে, এর মধ্যে প্রচুর বিষ আছে। আবার বিষ আছে মানে এর মধ্যে ঔষধি গুণও রয়েছে, এটাকে ইউজ করা যায়। অর্থাৎ এর মধ্যে একটা ডাইকোটমিক্যাল, উভয় বিপরীতমুখী একটা চরিত্র আছে, যা দিয়ে ঔষধিও করা যায়, আবার মানুষের ক্ষতি সাধনও করা যায় বা অন্যান্য প্রাণীর ক্ষতি সাধন করা যায়, যেটা এই মানুষের ক্যারেক্টারের সাথে রিজেম্বলেন্স আছে। এদের মধ্যে এদের যে বীজ মন্ত্র দেওয়া রয়েছে সেটা রয়েছে খাম। খাম হচ্ছে এর বীজ মন্ত্র, এবং আম এর বীজ মন্ত্র। খামটাই বেশি প্রচলিত, ওম খাম। যারা এই নক্ষত্রে জন্ম তারা যদি 108 বার, বা যদি সময়ের অভাব থাকে তাহলে 27 বার দিনে যদি উচ্চারণ করতে পারে, এটা উচ্চারণ করতে 27 সেকেন্ড লাগবে, তো তাহলে কিন্তু এই নক্ষত্র এনার্জাইজড হয়, আপনার ক্ষেত্রে মঙ্গলকারক সেটা। এই নক্ষত্রের মানুষদের মধ্যে খুব মানে ম্যাগনেটিক পার্সোনালিটি হয়, লোককে খুব আকর্ষণ করতে পারে, বিশেষ করে বিপরীত লিঙ্গের লোকেদের। এবং বারবার বলছে এই নক্ষত্র পুরুষদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি অ্যাবারেটিভ। দেখুন, একটা অ্যাস্ট্রোলজি এমন একটা মাল্টি ডাইমেনশনাল সাবজেক্ট। অনেক লোক আমাকে এর বিরোধিতা করে বলতে পারেন যে আমার তো এই নক্ষত্রে জন্ম, আমার মধ্যে এর গুণের ধারে কাছেও কোনো গুণ নেই। অ্যাস্ট্রোলজি একটা মাল্টি ডাইমেনশনাল সাবজেক্ট। আমি এখানে যে কথাগুলো বলছি সেটা এইটা ধরে নিয়ে বলছি যে আপনি একটা মাঝামাঝি ছকে রয়েছেন, মাঝামাঝি দশায় রয়েছেন, এবং গ্রহগুলো একটা মাঝারি গুণযুক্ত। এবার যদি গ্রহের গুণ খুব পজিটিভ হয় তাহলে নক্ষত্রকে সাবডিউট করে দেবে, অর্থাৎ একটা জিনিস যদি বাড়ে তাহলে আরেকটা জিনিস র্যাপিডলি কমে যাবে। সেটা নেগেটিভ পজিটিভ যেদিকেই হতে পারে। মনে করুন নক্ষত্র আপনার খুব ভালো গুণ সম্পন্ন আছে, কিন্তু প্ল্যানেট আপনার বাজে জায়গায় বসে আছে বা দুর্বল আছে, তাহলে কি হবে? নক্ষত্রের ভালো গুণগুলোকে সাবডিউট করে দেবে, চেপে দেবে। তার ফলে আপনি তার গুণের কোনোদিনই পূর্ণ বিকাশ পাবেন না। আমার কথাগুলো আপনার কাছে একদম মানে অত্যন্ত বিরক্তিকর
এবং হাস্যকর মনে হবে যে ভুলভাল বলছে বসে। অ্যাকচুয়ালি তা নয়। অ্যাস্ট্রোলজি একটা মাল্টি ডাইমেনশনাল সাবজেক্ট, সেই জন্য যখন বিচার করতে হয় অনেকগুলো জিনিসকে এক জায়গায় নিয়ে তারপরে একটা বিচার করতে হয়, কিন্তু আলোচনা করার সময় তো অতগুলো বিষয়কে নেওয়া যায় না। সেই জন্য এক্ষেত্রে শুধু যেটা বলছি সেটা হচ্ছে এক্সক্লুসিভলি দি ক্যারেক্টার অফ বিশাখা নক্ষত্র। এই মানুষ গুড লুকিং হয়, হ্যান্ডসাম হয়, গায়ের রং নর্মালি এদের ফর্সা হয় বা কনক মানে সোনার আকৃতির হয়, সোনার বর্ণের হয়, উজ্জ্বল বর্ণের হয়। এরা খুব ইমপ্রেসিভ হয়, উল্টো দিকের মানুষকে খুব দ্রুত প্রভাবিত করতে পারে, অনুপ্রাণিত করতে পারে। এরা খুব ডিসেপটিভ হয়, এই জায়গাটা মনে রাখবেন। অর্থাৎ এর কৌশল বা কোনো কিছুকে সিদ্ধ করার জন্য আপনাকে বোকা বানাতে কিন্তু এ পিছপা হবে না। হ্যাঁ, অপোজিট জেন্ডারকে ভীষণ অ্যাট্রাক্ট করে, বিশেষ করে মেল ক্যারেক্টার হলে। হাইট মাঝারি থেকে বেটার হয়, অন্তত 5'7" থেকে 5'11" মধ্যে ভ্যারি করে, যদিও এটা জেনেটিক্যাল ব্যাপার, কিন্তু এই নক্ষত্রের নর্মালি উচ্চতা ভালো থাকে। খুব হাই এনার্জেটিক ক্যারেক্টার হয়, ভেরি, মানে এরা কিন্তু কিন্তু এদের এনার্জিটা নর্মালি এদের মস্তিষ্কে বেশি থাকে, মাথা দিয়ে বেশি কাজ করার চেষ্টা করে। শুক্র খুব বেশি পরিশ্রম করার ক্যারেক্টার নয়। শুক্র সবসময় চায় সাবমিসিভ রাখতে নিজেকে। খুব নাটুকে হয় এরা, মানে একটা অতিরিক্ত পরিমাণ একটা মানুষকে দেখে এমন তার জন্য গলে গেল যে মনে হলো সেই মানুষটির প্রতি সে একেবারে মানে প্রচণ্ড ভাবে তার প্যাট্রোনেজ আছে। চলে যাওয়ার পরেই তার নামে দুর্নাম করবে, অর্থাৎ সম্পূর্ণ অপোজিট ক্যারেক্টার হয়ে যায়, ভীষণ নাটুকে হয়। এবং এই নাটকটা উল্টো দিকের লোক কিন্তু অ্যাকসেপ্টও করে নেয়, অর্থাৎ সে বুঝতে পারে না। মিথ্যেবাদী হয়, এর মধ্যে খুব ফ্রিকুয়েন্টলি মিথ্যা কথা বলার হ্যাবিট থাকে, এবং এটা ট্রেডিশনাল কালচারকে ইগনোর করে। আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, খুব স্বার্থপর হয়, কিন্তু কাউকে ক্ষতি করে না নর্মালি। যদি ও মনে করে যে কনসার্ন জাতক যদি মনে করে যে আমাকে এগোতে হবে, তাহলে ও আপনাকে মারিয়ে এগিয়ে চলে যাবে, তার জন্য কিন্তু ও পিছপা হবে না। কিন্তু যদি মনে করে যে আপনাকে না মারিয়েও এগোনো যেতে পারে, সাইড দিয়ে চলে যেতে পারে, তাহলেও ডিস্টার্ব করবে না, কারণ শুক্রের ক্যারেক্টার আছে। শুক্র কখনো পরিশ্রম করতে চায় না, যতটা কম পরিশ্রম করে কাজ চলে আসতে পারে সেটাই চেষ্টা করে। অর্থাৎ এর মধ্যে একটা দুটো প্রকৃতি একসাথে আছে। ও তো যাবেই, যেভাবেই হোক, হয় কোলাইড করে যাবে অথবা টপকে চলে যাবে। তো যাই হোক, এই নক্ষত্রের জাতকদের কিন্তু ম্যারিড লাইফ মোটামুটি 40 to 43 পর থেকে কিন্তু একটু ডিস্টারবেন্স হয়। আপনি বুঝতেই পারছেন, আমি বিশেষ করে বুধের দশার যত শেষের দিকে যাবে এর ম্যারিড লাইফে ডিস্টারবেন্স আসে, অর্থাৎ জীবনের মাঝামাঝি সেক্টরে। আবার শুক্রের দশা পড়ার 2 থেকে 5 বছরের মধ্যে কিন্তু ম্যারিড লাইফ আবার কনসলিডেট হয়ে যায়, সাবজেক্ট টু হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই বেটার দশা থাকতে হবে, বৃহস্পতির পোস্টিং ভালো থাকতে হবে, এবং স্যাটার্ন ছকে মাঝারি প্রকার স্ট্রেংথ থাকতে হবে। সুগার থেকে খুব সাবধান থাকতে হয় জাতকের, এবং প্রস্টেটের সমস্যা থেকে, চোখের সমস্যা থেকে, স্কিনের সমস্যা থেকে। এদের চুল তাড়াতাড়ি পেকে যেতে পারে, এবং পেকে গেলে কোনো প্রবলেম নেই, এরা সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে ঢেকে দেবে কলপ টলপ করে, এরম করে। অর্থাৎ এরা সবসময় ডিসেপশানে থাকবে। অ্যাকচুয়াল এজ এবং অ্যাকচুয়াল ক্রাইটেরিয়া এদের কখনো বুঝতে পারবেন না। শুক্রের পূর্ণ গুণ এখানে বৃহস্পতির নক্ষত্রের উপর ইমপ্লাইড হয়ে যাবে। এখান দিয়ে যখন শুক্র পাস করবে, তখন বৃহস্পতি যে ঘরে গিয়ে শুক্র তো রিপুকারক গ্রহ, রিপুর এফেক্ট সব থেকে বেশি থাকে, আমরা ষড়রিপু দ্বারা বশবর্তী। তো তার যে রিপু গ্রহের অধিপতি, সে শুক্রের থেকে 4th হাউসে বকরি অবস্থায় থাকবে মঙ্গলের নক্ষত্রে। তার ফলে গৃহে অশান্তি কিন্তু একটু সৃষ্টি করাবে। এমনিতেও মঙ্গলের দৃষ্টি সরাসরি থাকবে শুক্র যেখানে তুঙ্গ হয় সেই ঘরের উপরে, এবং শনির তৃতীয় দৃষ্টি যেখানে থাকবে মঙ্গলের দৃষ্টির সাথে কোলাইড করবে, 7th দৃষ্টির সাথে। আমি ধরে নিচ্ছি মঙ্গলকে কন্যা রাশিতে রয়েছে, মানে 6 তারিখ থেকেই হিসেবটা আপনাদের দিচ্ছি। তো সেই হিসাবে একটা নক্ষত্রে একটা কলিশন হবে এখানে, যেটা কিন্তু ফ্যামিলির ক্ষেত্রে, ফ্যামিলির যে বন্ডিং আছে সেটাকে কিন্তু নষ্ট করবে। আমি আপনাদের অনেক ক্ষেত্রে বলেছি, যেহেতু মঙ্গল এখন অস্তমিত আছে সম্পূর্ণ, এবং মঙ্গলের এন্টায়ার এনার্জিটা রবির মধ্যে ট্রান্সফার্ড হয়ে গেছে, ফলে কেউ বেশি ইগো ধরে রাখবেন না, চেষ্টা করবেন কোনো একজন অ্যাটলিস্ট ইগো ব্রেক করে এগিয়ে যাওয়া, এবং
ব্যাপারটাকে বেশি ইম্পর্টেন্স পে না করা এবং বাক সংযম রাখা, আর চলাফেরার ক্ষেত্রে খুব বাড়তি সতর্কতা রাখা। আর প্যান্ডেমিকের জন্য গভর্নমেন্টের যে রুলস আছে, মনে রাখবেন স্যাটার্ন এখন একদম বকরি হয়ে একদম ভেলোসিটি লেস একটা পজিশনে চলে আসছে। যে রুল ব্রেক করবে তাকে কিন্তু তার মূল্য দিতে হবে, পরিষ্কার ব্যাপার। রুলগুলো বানানো হয় আমাদের হিতার্থে বানানো হয়, সেটা মানা আমাদের প্রত্যেকের কর্তব্য। যে মানছেন না, মনে করছেন আমি লুকিয়ে করছি, সে কিন্তু অপরাধ করছেন। একজন কিন্তু অপরাধ আপনার অলওয়েজ ওয়াচ করছে, তো আপনি তার অনুযায়ী শাস্তি কিন্তু পাবেন যেভাবেই হোক। কারণ জাজের ঘরে স্যাটার্ন বসে রয়েছে, চারিদিকে বিভিন্ন ঘটনা প্রবাহ দেখেও বুঝতে পারবেন, আপনারা নিজেরা এক্সপিরিয়েন্স করবেন যে এই সময় অন্যায় করে, মিথ্যে কথা বলে, মানুষকে প্রতারিত করে কেউ কিন্তু এক্সিস্ট করতে পারবে না। এটা এই সময়ের প্রকৃতি নয়। এবং শনি যখন মূল ত্রিকোণে যাবে তখন দেখবেন এর প্রকৃতিটা কিভাবে আরও বেশি পরিমাণে এক্সিকিউটিভ রোলটা প্লে করে। যখন হবে তখন সেটা বলে দেব, আপনারাও নিজের জীবনের সাথে সাথে মিলিয়ে মিলিয়ে দেখবেন সেটা। ভালো থাকবেন প্রত্যেকে। আজকের মতো নমস্কার।